সবুজে ঘেরা এক নিস্তব্ধ গ্রামে থাকত দুই ভাই, রনি ও জনি। তারা দুইজন ছিল যমজ, এজন্য তারা দুইজন প্রায় সময় একরকম কাপড় পরত। রনি ও জনির বাবা মা শহরে চাকরি করত। রনি ও জনি গ্রামে তাদের দাদির সাথে থাকত। তাদের দাদির নাম রুনা। রুনা দাদি প্রায় প্রতিদিন রাতে রনি ও জনিকে গল্প শোনাত, যাতে তারা দ্রুত ঘুমিয়ে পড়ে। রুনা দাদি সব সময় তাদের কাল্পনিক গল্প শোনাত। এজন্য একদিন রাতে রনি বলল, দাদি দাদি, অনেক কাল্পনিক গল্প শুনেছি। আজকে আমাদের একটি সত্য গল্প শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তোদের আমি সত্য গল্প শোনাব। দাদি, আমরা স্কুলে যাওয়া আসার সময় যে একটা বড় গাছ আছে, আজ আমাদের ওই গাছের সত্য গল্প বলবে। ওই গাছের নিচে দিয়ে সন্ধ্যার পর আর কেউ চলাচল করে না কেন? কেউ ওই গাছের নিচে বসে থাকে না কেন? মা তো আমাদের দিনের বেলায়ও ওই গাছের নিচে বসতে না করে। মা বলে ওই গাছের সামনে দিয়ে তাড়াতাড়ি চলাচল করতে। তুমি আজ আমাদের বলবে কি আছে ওই গাছে? আচ্ছা ঠিক আছে, তোরা শুয়ে পড়, আমি তোদের ওই বড় গাছের সত্য ঘটনা বলবো। এরপর রনি, জনি ও তাদের দাদি একসাথে শুয়ে পড়ল। দাদি শুয়ে শুয়ে গল্প বলা শুরু করল। কয়েক বছর আগে আমাদের গ্রামে একজন মহিলা এসেছিল। সে সরকারি চাকরি করত, আর তার চাকরির জন্য আমাদের গ্রামে তার থাকার প্রয়োজন হয়। সে অনেক ভালো ছিল, কিন্তু তার স্বামী ছিল অনেক খারাপ। তার স্বামী নেশা করত আর তাকে অনেক মারধর করত। একদিন তার স্বামী নেশা করে তাকে শুধু মেরে শান্ত হয়নি, সেদিন তাকে ওই বড় গাছের নিচে এনে তার শরীরে আগুন লাগিয়ে দেই। সেখানেই ওই মহিলা পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন তার স্বামীর নেশার কাটার পর সে বুঝতে পারে সে কি করেছে। তখন সে ভয়ে পালিয়ে যায়। কিছুদিন পর সেই লোক রাতে একা একা ওই গাছের নিচে আসে তার ভুল স্বীকার করতে। কিন্তু তার ভুল মাফ করার মতো ছিল না, আর ওই মহিলার আত্মা প্রতিশোধের অপেক্ষায় বসেছিল। আত্মা সেই খারাপ নেশাগ্রস্ত স্বামীকে দেখার সাথে সাথে তার শরীরে আগুন লাগিয়ে দেয়। সেই লোক চিৎকার করতে থাকে। আশেপাশের লোকজন সেখানে গিয়ে দেখে তার শরীরে আগুন, আর তার পাশেই আত্মা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। লোকজন আত্মা দেখে ভয়ে আর সেই লোককে বাঁচানোর জন্য কোনো চেষ্টা না করে সেখান থেকে বাড়ি চলে যায়। এরপর থেকে সবাই ওই গাছের আশেপাশে যেতে ভয় পায়। সেখানে সন্ধ্যার পর কেউ গেলে তাকে ভয় দেখায়, তার ক্ষতি করে সেই মহিলার আত্মা। তোদের মোবারক দাদা সেই গাছের নিচে একদিন রাতে থাকার জন্য যায়, সবার ভয় ভেঙে দেওয়ার জন্য। পরের দিন গ্রামের সবাই তোদের মোবারক দাদাকে গাছের নিচে অচেতন অবস্থায় পায়। তাকে জাগানোর পর সে আর কোনো কথা বলতে পারে না, তার কথা বলার শক্তি হারিয়ে যায়। এরপর কেউ আর সাহস দেখানোর চেষ্টা করে না, সবাই সতর্ক হয়ে যায়। এজন্য তোদেরও সবসময় সতর্ক করি, সেই রাস্তায় তোরা যাতে তাড়াতাড়ি চলাচল করিস, যাতে তোদের কোনো বিপদ না হয়। দাদি, তুমি তো আমার ভিতরে ভয় ঢুকিয়ে দিলে। এখন তো দিনের বেলায় ওই গাছের নিচে দিয়ে চলাচল করতে ভয় লাগবে। এজন্যই তো তোদের সত্য ঘটনা না বলে কাল্পনিক গল্প বলতাম আমি। তোরাই তো আমাকে ওই গাছের সত্য গল্প বলতে বললি। তোরা তো ছোট বাচ্চা, তোদের কিছু করবে না। তোরা চুপচাপ চলাচল করবি, কোনো দুষ্টুমি করবি না সেখানে। তোদের কিচ্ছু হবে না। দাদি, আমরা ওই আত্মার কোনো ক্ষতি না করলে সে আমাদের ক্ষতি করবে কেন? আমরা এখন থেকে সতর্ক থাকব, আমাদের বন্ধুদেরও সতর্ক থাকতে বলবো। অনেক রাত হইছে, ঘুমা এখন, সকালে আবার স্কুলে যেতে হবে। এরপর তারা তিনজনে ঘুমিয়ে পড়ল। রনি ও জনি এই ঘটনা শোনার পর সব সময় সতর্ক থাকত এবং তার বন্ধুদের সতর্ক থাকতে বলত। সবুজে ঘেরা একটি ছোট গ্রাম। গ্রামের করিম ব্যবসায়ী অনেক চালাক ও লোভী। সে ধানের ব্যবসা করত। নানা রকম কৌশল করে করিম মিয়া কৃষকদের
খাটিয়ে ধান নিত। কৃষক ফরিদ উদ্দিন ছিল অনেক বোকা। সে অনেক পরিশ্রমী ছিল, কিন্তু বুদ্ধি না থাকার জন্য তার সংসারে কোনো উন্নতি হতো না। করিম ফরিদ উদ্দিনের ধান ক্ষেতের সব ধান নিয়ে নিত আর খড়গুলো সব ফরিদ উদ্দিনকে দিয়ে বলতো, ফরিদ এই নাও সব খড়, তুমিই জিতলে। তুমি অনেকগুলো খড় পেলে আর আমি অল্প ধান পেলাম। করিম মিয়ার কথা শুনে ফরিদ উদ্দিন খুশি হয়ে যেত আর ভাবত, আমি জিতেছি, আমার অনেক খড়, আমি খড় বিক্রি করে চাউল কিনব। ফরিদ উদ্দিন এটা বুঝত না যে খড়ের থেকে ধানের দাম বেশি। বারবার তার এমন কাণ্ড দেখে টিঙ্কু জিনের আর সহ্য হল না। টিঙ্কু জিন ফরিদ উদ্দিনের কাছে এসে বলল, আরে বোকা, করিম মিয়া তোকে বারবার ঠকাচ্ছে। খড় দেখতে অনেক বেশি হলেও ধানের দাম খড়ের থেকে অনেক বেশি। বছর তুই ধান পাকার আগেই কেটে ফেলবি। এরপর কাঁচা ধান করিম মিয়াকে দিবি আর খড় তুই নিয়ে নিবি। করিম কিছু বললে বলবি আমার খড়ের প্রয়োজন, খড় কাটার উপযোগী হয়েছে, তাই আমি কেটে ফেলেছি। আমার খড় আমি নিয়েছি, ভবিষ্যতে প্রয়োজন হলেও তাই করব। এটুকু বলার পর দেখবি করিম মিয়া ঠিক হয়ে গেছে। করিম মিয়া নিজেই তোর কাছে এসে কান্নাকাটি শুরু করবে। টিঙ্কু জিনের কথা মতো ফরিদ উদ্দিন তাই করল। এমন কাণ্ড দেখে করিম মিয়া অবাক হয়ে গেল। সে তাড়াতাড়ি ফরিদের কাছে গেল, তার কাছে কারণ জানতে চাইল। ফরিদ উদ্দিন তখন টিঙ্কু জিনের শেখানো কথা সব বলে দিল। তখন করিম মিয়া কোনো উপায় না পেয়ে বলল, এ কাজ করো না ফরিদ, এমন করলে আমি শেষ হয়ে যাব। এরপর থেকে ধান এবং খড় জন অর্ধেক করে নিব। না, শুধু ধান ভাগ করে নিব, খড় সব আমার থাকবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন তোমার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি তো আর তোমার মতো পরিশ্রম করতে পারবো না। টিঙ্কু জিনের উপদেশ শোনার পর কৃষক ফরিদ তার পরিশ্রমের সঠিক মূল্য পেল। অনেকদিন আগের কথা। এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই জামাল ছিল অনেক ধনী, তার অনেক টাকা ছিল, কোনো কিছুর অভাব ছিল না তার। কিন্তু অন্যদিকে তার ছোট ভাই কামাল ছিল অনেক গরিব। কামাল তার বউ বাচ্চার মুখে ঠিকমতো খাবার তুলে দিতেই হিমশিম খেত। একবার কামালের ঘরে 2 দিন যাবৎ খাবার ছিল না। কামাল কোনো কাজের সন্ধানও পেল না, তাই সে কিছু টাকা ধার নেওয়ার জন্য তার বড় ভাই জামালের কাছে গেল। জামাল তার ছোট ভাই কামালকে দেখে মুখ বিষ করে ফেলল। কামাল কিছু টাকা ধার চাওয়ার সাথে সাথে জামাল বলে উঠল, আমার কাছে কোনো টাকা নেই, আমি কিভাবে টাকা ধার দিব? আমি কি টাকার গাছ লাগিয়েছি? বড় ভাইয়ের কাছ থেকে এমন কথা শুনে কামাল কষ্ট পেল আর বাড়ির পথে রওনা দিল। সে বাড়ি ফিরে যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার জন্য একটি বটগাছের নিচে বসল। কামাল বসে বসে কান্না শুরু করলো। ঘরে কোনো খাবার নেই, তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। বাড়িতে গিয়ে বউ বাচ্চাকে সে কি বলবে? বটগাছে বসে থাকা টিঙ্কু জিন তার কষ্ট দেখে আর বসে থাকতে পারল না। টিঙ্কু জিন তাদের রাজত্ব থেকে একটি অদৃশ্য জাদুর বাক্স নিয়ে আসলো। সেই জাদুর বাক্স নিয়ে কামালের কাছে গিয়ে বলল, এই ধর, তোকে আমি অদৃশ্য জাদুর বাক্স দিলাম। তুই এই বাক্সের কাছে যা চাইবি তাই পাবি। এই বাক্সটি শুধু তুই দেখতে পারবি, অন্য কেউ দেখতে পারবে না। এর ফলে কেউ তোর বাক্স চুরি করতে পারবে না। একটা কথা মাথায় রাখবি, বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করে বড় লোক হয়ে গেলে তুই গ্রামের সবার চোখে সন্দেহের কাঁটা হয়ে যাবি। গ্রামের সবাই তোদের উপর আক্রমণ করবে, তখন তুই তোর পরিবার সহ সবকিছু হারাবি। কামাল অনেক খুশি হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। কামাল কিছু বলার আগেই টিঙ্কু জিন সেখান থেকে চলে গেল। কামাল তাড়াতাড়ি জাদুর বাক্স নিয়ে বাড়ি ফিরে আসলো। এরপর কামাল লোভে না পড়ে
বাক্স থেকে অল্প অল্প করে টাকা নিত। এভাবে সে নতুন নতুন জমি কিনে এবং অনেক ধরনের ব্যবসা শুরু করে দেয়। এরপর সে আস্তে আস্তে বড়লোক হয়ে যায়। ধীরে ধীরে বড়লোক হওয়ার জন্য গ্রামের কেউ কামালকে সন্দেহ করল না। এরপর কামাল ও তার পরিবারকে কখনো অভাবে পড়তে হয়নি। গল্পটা শেষ হয়ে গেল, কিন্তু চিন্তা নেই, আমাদের গল্প ভাণ্ডার খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প। তাই লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে।